আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনার আজকের সাক্ষাৎকার পর্বে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে দীর্ঘদিন ধরে যিনি কাজ করে যাচ্ছেন, রোটারিয়ান ডক্টর মতিউর রহমান স্যার। তিনি একাধারে এমবিবিএস, এমপিএইচ এবং পিএইচডি ডিগ্রিধারী একজন ব্যক্তিত্ব। টিএমএসএস বাংলাদেশের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে একটি সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। স্যারকে আজকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সেই সাথে বলে রাখি, তিনি উত্তরাঞ্চল তথা রাজশাহী এবং রংপুর বিভাগের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পূর্ণ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করে যাচ্ছেন। শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটি নিয়েই তার মূলত দীর্ঘদিন ধরে এই সেক্টরের সাথে তার কাজ করা। স্যার, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে টিএমএসএস বাংলাদেশের এই সাথে আপনার যে দীর্ঘ পথ চলা, এটার শুরুটা কেমন ছিল এবং এই বিশাল দায়িত্ব পালনের পেছনে মূল প্রেরণাটা কী ছিল স্যার? খুব থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে অনুপ্রেরণা জায়গাটা যদি বলি, অনুপ্রেরণা নিয়ে এখানে আমি শুরু করিনি, আসার পরে অনুপ্রেরণাটা হয়েছে। এটা মূলত আসলে আমি যে সময় এখানে এসেছি, আমার সময়ে সেই 2002 বা 2003 সাল, তখন একজন নবীন চিকিৎসকের তার ক্যারিয়ার যে ভিশন বা ড্রিম, সেটা হলো সে একজন ভালো ক্লিনিশিয়ান হবে, এবং সেটাই হলো স্বপ্ন। তো যাই হোক, এখানে আমি এসে যখন কাজ শুরু করি অ্যাজ এ মেডিকেল অফিসার, তখন তো আমারও চিন্তা ওই রকমই যে আমি এখানে কিছুদিন কাজ করব, দেন আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির জন্য আমি লেখাপড়া করব, এবং আমি ডেফিনেটলি যেটা সবাই করে, যে ঢাকায় গিয়ে লেখাপড়া করা, সেই রকমই স্বপ্ন আমার ছিল। কিন্তু আমি এখানে যোগদান করার পরে আমার এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, ওনার সাথে আমার একটা মানে সাক্ষাৎ হয় কোনো একটা জায়গায়, এই অফিসের ইয়েতেই। মূলত তার সাথে সাক্ষাৎ হওয়াটা আমার এই মেডিকেল প্রফেশনাল ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট, এবং অনেকটা তার বিভিন্ন সংস্পর্শে কিছুদিন থাকার পরে উনি আমাকে কিছুটা এই মানে স্বাস্থ্য সেবা বা চিকিৎসা এই কার্যক্রমের যে ব্যবস্থাপনার জায়গাটা যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, ওনার মাধ্যমে অনেকটা মানে আমি মোটিভেটেড হই মূলত। এবং ওনার একটা স্বপ্ন যে টিএমএসএস একটা বৃহৎ আকারে স্বাস্থ্য সেবা, শিক্ষা এই ধরনের কাজে করতে চায়, বাট সেটা উনি হয়তো ওই রকম অ্যাপ্রোপ্রিয়েটলি কোনো ব্যক্তিকে অ্যাসাইন করতে পারেননি। তো মূলত সামহাও উনি আমাকে অনেকটা আমার অনিচ্ছাই হোক, এই কাজটার মধ্যে আমি যখন এই দায়িত্বের মধ্যে প্রবেশ করি, আস্তে আস্তে আমার কাছেও মনে হয়েছে যে আসলে আমি একজন চিকিৎসক হইলে, একজন স্পেশালিস্ট চিকিৎসক হইলে আমি একই ধরনের কাজ আমার ডেইলি রুটিনের মধ্যেই থাকতো, যে আমি হসপিটালে রুগী দেখতাম, আমি তারপর আমার প্রাইভেট চেম্বারে রুগী দেখতাম, যদি আমি সার্জন হইতাম সার্জারি করতাম, বাট সেটা আমি আমার পার্সন অ্যান্ড পেশেন্ট রিলেশনটা এইটুকু। কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠীর বা দেশের স্বাস্থ্য সেবায়, মানে যেটাকে বলা হয় যে একটা বৃহৎভাবে কন্ট্রিবিউট করা, এই সুযোগটা ওইভাবে হইতো না। তো মূলত সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে প্রফেসর হোসনে আরা ম্যাডামের যে স্বপ্ন বা চিন্তা, এটা
মানে আই ক্যান বি পার্ট অফ দ্যাট ড্রিম। Yes. তো মূলত সেটাই আসলে আসলে আমার ইনিশিয়াল একটা মাইন্ডসেটের জায়গা, মোটিভেশন ঠিক বলবো না, মাইন্ডসেট। তার কারণ আমি তো সামনে এই রকম করে ক্যারিয়ার থেকে, এটাকে আমরা অফ ক্যারিয়ার বলি আমাদের মেডিকেল সায়েন্সে, এই রকম ক্যারিয়ারে আমি কাউকে দেখিনি এবং ওইভাবে আমার দেখার কাছে যাওয়ারও সুযোগ হয়নি। বিধায় যে এটা একটা খুবই সাকসেসফুল বা খুব লুক্রেটিভ একটা এরিয়া, ফলে এই ধরনের এক্সাম্পল মোটিভেশন আমার কাছে সামনে ছিল না। বাট আমার একটা মাইন্ডসেট ছিল যে ঠিক আছে, এই ধরনের বিষয়টা লজিক্যাল, ম্যাডাম যেটা বলছেন এবং টিএমএসএস সেটা করতে চাই, ঠিক আছে, ইট ক্যান বি। দিস ইজ দ্য মাইন্ডসেট, নট মাই মোটিভেশন। বাট নাও আই এম মোটিভেটেড যে অনেক কিছু করা সম্ভব। প্রাসঙ্গিকভাবে টিএমএসএস এর কথা আসলো এবং আমরা জানি যে টিএমএসএস 1964 সালে ইনিশিয়ালি তার যাত্রা শুরু হয় এবং 1980 সালে এটা আবার রিফর্ম হলো ম্যাডামের হাত ধরে, প্রফেসর ডক্টর হোসেন আরা বেগম তার হাত ধরে এটা ইনিশিয়েটেড হলো এবং এটা দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের ফিমেল লিডেড সবচেয়ে লার্জেস্ট এনজিওগুলোর একটি। আপনারা 8টি ডিভিশন, 64টি জেলায় প্রায় 1,90,10,875 জন আপনাদের বেনিফিশিয়ারি, মানে একটা হিউজ জনগোষ্ঠী যা কিনা অনেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি। আপনাদের 41টি এডুকেশনাল ইনস্টিটিউশন রয়েছে, 130টি প্রাইমারি হেলথ এডুকেশন এবং সার্ভিস সেন্টার আপনাদের রয়েছে এবং সেই সাথে 5টি বৃহৎ হসপিটাল ইনক্লুডিং এই যে টিএমএসএস-এর মেডিকেল কলেজের সাথে রফাতুল্লাহ কমিউনিটি মানে যে হসপিটালটা, এটা সহ 5টি হসপিটাল, এটি 1000 শয্যা বিশিষ্ট আমরা জানি। এই যে উত্তরবঙ্গের চিকিৎসা সেবা নিয়ে তথা পুরো দেশের চিকিৎসার সেবা নিয়ে আপনারা মুভ করলেন, এখানে চ্যালেঞ্জ এবং সফলতার জায়গাগুলো সংক্ষেপে যদি একটু বলতেন। হ্যাঁ, সফলতা জায়গাটা আমার মনে হয় যে এইভাবে আমি বলতে পারি। একটা হলো যে ভিজিবল, যেটা আমি না সবাই দেখছে, রাইট, যেটা বাহির থেকে এটাকে মূল্যায়ন করার একটা পর্যায় পর্যন্ত সুযোগ আছে। তো সেটা হয়তো আপনারাও দেখছেন যে টিএমএসএস আলটিমেটলি কোন জায়গায় আসতে পেরেছে। এটা যেমন একটা দৃশ্যমান সফলতা, সেটা সবার কাছে। এর বাইরে আমাদের নিজস্ব মানে ইন্টারনাল অর্গানাইজেশনের ইন্টারনালি এটা যদি ইভ্যালুয়েশন করা হয়, সেখানে একটা সফলতার জায়গা আছে। আর সেই সফলতাটা বলবো যে আমরা আসলে টিএমএসএস হেলথ সেক্টর বা টিএমএসএস যে স্বাস্থ্য সেবাটাকে আমরা যে এটাকে টিএমএসএসের যেটা ম্যাডাম তার একটা স্বপ্ন যে উত্তরবঙ্গে কিছু কিছু সেবা, যে সেবাগুলা মানুষ উত্তরবঙ্গের মানুষ তাকে ঢাকায় যেতে হয়, দেশের বাইরে গিয়ে নিতে হয় এই সেবাগুলা। তো ফলে উত্তরবঙ্গের মানুষ আসলে তারা অর্থনৈতিকভাবে পার ক্যাপিটা ইনকাম, এডুকেশান, তারপরে এমপ্লয়মেন্ট, এই জায়গা সবগুলোতেই অন্যান্য দেশের অন্যান্য এরিয়া থেকে এই কম্পারেটিভলি তারা পিছিয়ে আছে। তো ফলে ওই ধরনের সার্ভিস নেওয়া আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য খুবই কষ্টকর। তো এই জায়গাতে একটা মানে বিষয় ছিল যে আমরা এই ধরনের সার্ভিস, যে সার্ভিসগুলো রাজধানী কেন্দ্রিক অথবা দেশের বাইরে গিয়ে মানুষকে নিতে হয় উত্তরবঙ্গের মানুষ, সেই সেবাগুলো যাতে আমরা টিএমএসএসের মাধ্যমে এখানে শুরু করতে পারি বা দিতে পারি মানুষকে, যাতে করে মানুষের তার নিজস্ব এলাকায় থেকে এখানে পরিচিত মানুষের কাছ থেকে এই সেবাগুলো যখন তারা নিবে, আর্থিকভাবেও তারা সাশ্রয় হবে এবং মেন্টালি তাদের মানসিকভাবেও তাদের একটা মানে স্ট্রেংথ তৈরি হবে যে না, আমি তো আমার পরিচিত জায়গা থেকে, কেউ অপরিচিত না। তো ফলে এটা কিন্তু একটা তার একটা মেন্টাল স্ট্রেংথ তৈরি করে দেয়। তো ফলে এই মানুষগুলা এই সেবাগুলো এখান থেকে নিতে পারবে, মানে আমি আমার নিজস্ব এনভায়রনমেন্টে থেকেই একটা সেবাটা নিচ্ছি। তো এইটা করতে গিয়ে মানে এত বৃহৎ একটা প্রতিষ্ঠান, নিশ্চয়ই চ্যালেঞ্জ কিছু, অনেক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কথা আমি সেটাও বলছি। তো এই সেবাগুলোর মধ্যে আমাদের যেটা ছিল সফলতার একটা জায়গা ছিল যে আমাদের টিএমএসএসের ক্যান্সার সেন্টার, দেশে যদি বলি কমপ্লিট এবং কম্প্রিহেন্সিভ একটা ক্যান্সার সেন্টার উইদিন, এটা আপনাদের 250 শয্যা উইদিন গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর। এটা আমি বলবো যে টিএমএসএসের ক্যান্সার সেন্টার একটা পরিপূর্ণ ক্যান্সার সেন্টার এবং বৃহৎ ক্যান্সার সেন্টার। এটা একটা আমাদের
সফলতার জায়গা যে আমরা উত্তরবঙ্গের মানুষ না, দেশের অন্যান্য প্রান্তের মানুষও এখানে এসে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে। আরেকটা জায়গা যেটা আমরা বলবো যে সেটা হলো যে হার্টের বিষয়, হৃদরোগের চিকিৎসা, যেটাও আমরা এই উত্তরবঙ্গে যে আমাদের টিএমএসের যে আমরা হার্ট সেন্টার শুরু করেছি, এটাও 250 বেডের একটা হার্ট সেন্টার, 250 বেড ক্যাপাসিটির। যদিও এটা আমরা বর্তমানে এই অবকাঠামোতেই করছি, ভবিষ্যতে ক্যান্সার সেন্টারের মতো আলাদা একটা হার্ট সেন্টার হবে, ফ্যাসিলিটি দেওয়ার হবে। তো সেখানেও কিন্তু আমাদের যে কার্ডিওলজি, যে নর্মাল কার্ডিয়াক মেডিসিন, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, এই সব রেঞ্জের সেবাগুলো আমাদের এখানে আমরা অ্যাভেলেবেল করেছি। তার মানে আপনার দৃষ্টিতে ক্যান্সার সেন্টার প্লাস হচ্ছে হার্ট সেন্টার একটা বিশেষায়িত সেবা দিচ্ছেন, এটা একটা সাকসেস। আমরা সম্প্রতি দেখলাম যে প্রথম এখানে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের একটা নিউজ আমরা পেয়েছি, যেটা উত্তরবঙ্গে প্রথম হলো। মানে এটাও তো একটা সাকসেস হিসেবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ডেফিনেটলি আমরা যেটা এখানে আমরা আমাদের ক্যান্সার সেন্টারে আমরা যখন এস্টাবলিশড করি, তখন আমাদের কাছে যখন আমরা সেই সময় আমাদের মাথার মানে এই পরিকল্পনার মধ্যে ছিল না বা চিন্তার মধ্যেও ছিল না যে ক্যান্সার বলতে আমরা একটা মানুষের একটা ধারণা, এবং আমাদেরও মোরালেস ধারণা, হয়তো যদিও এটা অতখানি সায়েন্টিফিক না, তারপরেও একটা গতানুগতিক চিন্তার মধ্যে দিয়ে আমরা করেছিলাম যে সেটা হলো ক্যান্সার মানেই হলো সলিড টিউমার, যে কোনো একটা জায়গায় ক্যান্সার হয়েছে, এটা তার মাংস বেড়ে গেছে বা ক্যান্সার হয়েছে, সলিড টিউমার যেটাকে বলে। তো এটার জন্য আমাদের যে অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম। সেটা হলো সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এই ফ্যাসিলিটিগুলো আমরা করেছি। এরপরে আমরা দেখেছি যে না, একটা ব্লাড বা মানে এই ব্লাড রিলেটেড ক্যান্সার, এই ক্যান্সারটাও অনেক পেশেন্ট আছে, বাট এই সার্ভিসটা ক্যান্সার সেন্টারগুলোতে নাই। তখন আমরা এই হেমাটোলজি এবং এই মানে কি বলে এই হেমাটোলজিক্যাল যে ম্যালিগন্যান্সি, মানে ক্যান্সার, ব্লাড রিলেটেড ক্যান্সার, সেই চিকিৎসাটা আমরা এখানে শুরু করেছি। তার একটা কম্পোনেন্ট হলো, যেটা অত্যন্ত অ্যাডভান্স লেভেলের চিকিৎসা, সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এবং ঢাকা এবং চিটাগাংয়ের বাইরে প্রথম সেন্টার এই টিএমএসএস, যে হেমাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টার। নিঃসন্দেহে এটা একটা মানে বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং সেটা আমরা অনেক কম খরচে এই সেবাটা আমরা এখানে দিতে পারছি। আরেকটা সফলতার কথা আমি বলি, যেটা শুধু টিএমএসএসের বা উত্তরবঙ্গের না, এটা সারা বাংলাদেশের। আমরা যে এই ক্যান্সার চিকিৎসার জন্য এখন যে নতুন কনসেপ্ট আমরা বলি যে প্রিসিশন মেডিসিন বা টার্গেটেড থেরাপি, যে সেটা হলো যে ক্যান্সার যে ব্যক্তির হয়েছে, যে রুগীর হয়েছে, ওনার যে ডিএনএ এবং ওনার যে জিন, এই আমরা বলি যে জেনেটিক কারণটাই হলো ক্যান্সারের মূল কারণ, আর অন্যান্য কারণগুলো এটা হলো মানে প্রিসিপিটেটিং ফ্যাক্টর, মানে ক্যান্সারটাকে ত্বরান্বিত করে ফেলে। তো ওই জেনেটিক যে মিউটেশনটা আছে, ওই মিউটেশনটাকে যদি আইডেন্টিফাই করা যায়, পৃথিবীতে এখন ওই মিউটেশনটাকে যেটাকে বলা হয় যে চিকিৎসা দিয়ে সেটাকে মানে ঠিক করা, মেরামত করা, ইঞ্জিনিয়ারিং করা, এই মানে টেকনোলজিটা বা এই মানে মেডিসিনটা এখন সারা পৃথিবীতে আছে অনেক ক্ষেত্রে, এবং এই জায়গাটা আরও ডেভেলপ হচ্ছে। তো আমরা এই চিকিৎসা দিতে গিয়ে দেখলাম যে আমাদের এই যদি জেনেটিক মিউটেশনগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এই টার্গেটেড থেরাপিগুলো দিতে পারবো, এবং পেশেন্ট এতে 100% কিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এখন এই পরীক্ষাগুলো হয় বাংলাদেশ থেকে, স্যাম্পলগুলো পার্শ্ববর্তী দেশে বা বিদেশে যাচ্ছে। এখন এই একটা টেস্টের যে মানে খরচ, এটা আসলে বাংলাদেশে আমাদের এই সাধারণ রুগীদের জন্য বেয়ার করা ডিফিকাল্ট। এটা ধরেন মোর দ্যান লাখ বা 2 লাখ 2.5 লাখ টাকা করে একটা টেস্ট করতে লাগে। তো আমরা এটা তখন চিন্তা করলাম যে এই ধরনের একটা সার্ভিস সারা বাংলাদেশে নাই, তো আমরা এটা করতে পারি কি না। এবং এটা নিয়ে তখন আমরা প্রচুর স্টাডি করেছি। এটা অস্ট্রেলিয়ার একটা প্রতিষ্ঠান মাই হেলথ অমিক্স,
ওখানে প্রফেসর পল ম্যানুয়ারিং, যিনি এই আইএসও ল্যাব এবং মলিকুলার ল্যাব অস্ট্রেলিয়াতে উনি পরিচালনা করেন। ওনাদের সাথে আমরা প্রায় 2 বছর এটা নিয়ে কনসেপ্টের জায়গাতে আমরা পর্যালোচনা করে মোটামুটি আমাদের টিএমএসএস ম্যানেজমেন্ট এটা কনভিন্স হয়েছে যে আমরা একটা মলিকুলার ল্যাব করব, এবং বাংলাদেশে প্রথম মলিকুলার ল্যাব আমরা টিএমএসএসে এখন এস্টাবলিশড করে সাকসেসফুলি রান করছি। টিএমএসএস এর যেটা বায়োমলিকুলার টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব, মানে এটা নেক্সট চিকিৎসার মানে সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা একটা আউটস্ট্যান্ডিং ইনিশিয়েটিভ টিএমএসএস এর পক্ষ থেকে। নিঃসন্দেহে এটা একটা বড় সাকসেস, এবং আমরা জানি যে আপনাদের আর্টিফিশিয়াল লিম্ব সেন্টারও রয়েছে। হ্যাঁ, তো এগুলো তো উত্তরের মানুষকে, স্পেশালি অবহেলিত মানুষদেরকে বেশ একটা ভালো সুবিধা দিচ্ছে স্বাস্থ্য সেক্টরে। হ্যাঁ, আমরা আরেকটু বলি আমি যে চ্যালেঞ্জের জায়গাটা বলে আমি আবার ওই জায়গায় আসতেছি। আসলে হেলথ সেক্টরে শুধু টিএমএসএস না, কিছু চ্যালেঞ্জ আছে, এটা একটা ন্যাশনাল ইস্যু। আবার কিছু চ্যালেঞ্জ আছে লোকালাইজড, আবার কিছু চ্যালেঞ্জ আছে ইনস্টিটিউশনাল। তা আমি যদি বলি যে ন্যাশনাল চ্যালেঞ্জটা কি, ন্যাশনাল চ্যালেঞ্জটা হলো যে বাংলাদেশে আসলে আমাদের যদি বলি যে মানুষের যে সচেতনতার জায়গা, সেটা ইভেন আমাদের ক্ষেত্র বিশেষে আমাদের ডাক্তারদেরও মাইন্ডসেটের জায়গা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। সেই জায়গাটা কি, আমরা সবসময় ছোটোখাটো চিকিৎসার জন্য বড় বড় ডাক্তারের কাছে যাই। তো এই যে তাদের একটা মানে মানুষের চিন্তা ভাবনা, একটা দৃষ্টিভঙ্গি, ফলে আমাদের কিন্তু যে চিকিৎসক প্রফেসর, উনি যেগুলো কমপ্লিকেটেড পেশেন্টগুলোকে ডিল করার জন্য ওনার যে সময়, সেটা কিন্তু উনি পাচ্ছেন না। এর বাইরেও মানে উনি হয়তো অন্য কিছু আরও ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করে, এটাও পারছেন না। ফলে উনি খুবই বিজি। এটা একটা বড় বিষয়। হ্যাঁ, আমাদের এই যে মাইন্ডসেট যে মানুষের। আরেকটা হলো আমরা কিন্তু চিকিৎসক যারা, তারাও এই বিষয়গুলো যে মানুষকে সচেতন করা, ওখানেও আমাদের একটা দুর্বলতা আছে। এটাও একটা চ্যালেঞ্জ। এটা একটা ন্যাশনাল বিষয়, এটা শুধু মানে কোনো রিজন বেসিস নয়। আরেকটা বিষয় হলো সামগ্রিক বিষয়, যেটা রাষ্ট্রের পলিসিগত বিষয়। আমাদের আসলে রাষ্ট্রের এই ধরনের যে ডাটা বা এই ধরনের পরিসংখ্যান, যে আমাদের আসলে যদি বলি যে বাংলাদেশে এই মুহূর্তে এবং আগামী 10-20 ইয়ার্সে আমাদের হেলথ সেক্টরে কী ধরনের সার্ভিস, কী ধরনের ইস্যুগুলা আমাদের দরকার, তো এই যে প্রায়োরিটি সেটিং, এই জায়গাটাতে একটা রাষ্ট্রীয় কাঠামোতেই একটা গ্যাপ আছে। সবই ঢাকা কেন্দ্রিক, সবই বড় বড় শহর কেন্দ্রিক। হ্যাঁ, তো এই জায়গাটা যেটাকে আমাদের একটা এই পাবলিক হেলথের ছাত্র আমি, সেখানে একটা কথা বলা আছে যে ডিসপ্যারিটি, যেখানে যা দরকার সেখানে না করে যেখানে দরকার নেই সেখানে জিনিসগুলো হচ্ছে। তারপরে হলো এই যে রিসোর্স অ্যালোকেশন, যেখানে যেটা দরকার সেখানে যে পরিমাণ রিসোর্স দরকার সেটা আমরা দিতে পারছি না। এটা হলো রাষ্ট্রীয় একটা বিষয়, এটা একটা চ্যালেঞ্জ। ফলে রিজনাল মানে এই সেন্টারগুলো বা রিজনাল সার্ভিসগুলা, এগুলো কিন্তু অ্যাজ পার নিড অফ দ্য পিপুল এটা ডেভেলপ করা যাচ্ছে না। রাইট। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের মানে পুরা রাষ্ট্রীয় কাঠামোতে ওই যে আমরা যে প্রায়োরিটি সেট করা, যে আমার আসলে কী ধরনের সার্ভিস নেক্সট 10-20 ইয়ার্সে কোন ধরনের স্পেশালিটি ডক্টর দরকার, স্পেশালাইজ দরকার, বা আমাদের ম্যানেজমেন্ট কী ধরনের ম্যানেজমেন্টের মানে মানুষ দরকার, এই জিনিসটাও আমাদের ঘাটতি আছে। আমাদের একটা সাধারণ মাইন্ডসেট যে আমরা দেখি আমাদের চিকিৎসকরা যে এরিয়াতে মানে আমাদের কি বলবো যে ব্যস্ততা আমাদের বেশি, সেটাকে আমরা বেশি মনে করি যে ওটা ভালো, লুক্রেটিভ জায়গা। এই যে একটা বিষয়, আপনারা দেখেন যে মেডিকেল কলেজের কথা যদি বলি, বেসিক সায়েন্সে ছেলেমেয়েরা পোস্ট গ্রাজুয়েশন করছে না। হ্যাঁ, যেখানে ক্লিনিক্যাল সাবজেক্ট, যেখানে মানে পেশেন্টের মানে ওখানে বেশি, ক্রাউড বেশি, ওই জায়গাগুলোতে ইন্টারেস্ট বেশি। তো ফলে এই একটা মানে হোমোজেনেসিটি
উইদিন দ্য সিস্টেম এটা হচ্ছে না। এটা হলো আমি ন্যাশনাল লেভেলের রাষ্ট্রীয় পর্যায়ে বললাম। আর টিএমএসএসে আমরা যে কাজগুলো করেছি জি এটা তো অনেক বড় চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়েছে। সেই চ্যালেঞ্জের প্রথম চ্যালেঞ্জ যেটা বলবো যে আসলে এই অ্যাডভান্স লেভেলের বা এই সফিস্টিকেটেড সার্ভিসগুলা টিএমএসএস দিতে পারবে, এই জিনিসটা আমাদের ইন্টারনালাইজ করাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। এটা তো একটা মানে টিএমএসএসও একটা ডিসিশন মেকিং প্রসেস আছে, definitely. এটার মধ্যে যারা ইনভলভ আছে এই জিনিসটা ইন্টারনালাইজ করে সেটাকে কাজে নিয়ে আসা, এটা একটা মানে প্রথম চ্যালেঞ্জ। নাম্বার 2 হলো যে আমাদের আসলে এই সফিস্টিকেটেড সার্ভিস বা সাব স্পেশালিটি সার্ভিস এটার জন্য যে জনবল, সেটা শুধু ডাক্তার বা ডাক্তার না, তার সাথে স্পেশালিস্ট, Technician-এর নার্স, প্রয়োজন। টেকনিশিয়ান, ইভেন সাপোর্ট সার্ভিসের যে জনবল আছে তাদেরও এই বিষয়গুলো সম্পর্কে মানে এক্সপিরিয়েন্স বা এক্সপোজার এটা দরকার। এই জনবলের কিন্তু বাংলাদেশের সংখ্যাই কম, আর সেই সংখ্যা যেগুলো আছে তারা ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে এসে এই জনবলকে চায় না নিয়ে তারা। এসে এই সার্ভিস শুরু করা, এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় ছিল। নিঃসন্দেহে। তারপরেও মানে আরেকটা বিষয় ছিল যে আমরা আসলে এই ঢাকার বাইরে আমরা সব মানে আপডেটেড টেকনোলজি কিন্তু আমাদের সেন্টারগুলোতে আছে। ক্যান্সার সেন্টারে যদি বলি যে বাংলাদেশে প্রথম টমোথেরাপি মেশিন আমরা এখানে শুরু করেছি। তো এই যে টেকনোলজি সম্পর্কে ধারণা নেওয়া বা ধারণা করা, এটার জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে, যে দেশে বিদেশে অনেকভাবে এগুলো স্টাডি করতে হয়েছে। আর সবশেষে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যদিও এই স্পেশালিটি জনবলের ঘাটতি, তারপর বলবো তার চেয়ে বেশি ঘাটতি হলো মানে লিডারশিপ বা ম্যানেজারিয়াল জনবল ক্যাপাবল। যে হয়তো দেখা যাচ্ছে যে ডাক্তার আমরা অনেকেই অনেক হয়তো মেডিকেল পাস করে ডাক্তারি আমরা করছি, কিন্তু যেহেতু আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে প্রফেশন হিসাবে নেই না, তো ফলে ওই জায়গাতে ম্যাক্সিমাম আউটপুট দেওয়াটা যায় না। আমি সবই আছে, কিন্তু আমি সেই রকম একটা যে এই টপ লেভেল মানে হেলথ ম্যানেজমেন্টের জনবলেরও সাংঘাতিক ঘাটতি আছে আমাদের দেশে। রাইট। তো এই চ্যালেঞ্জ, আর তারপরেও মানুষের একটা মানে যে চিন্তাভাবনা, যে এটা আমি বলবো যে আমাদের যারা এডুকেটেড বা লেস এডুকেটেড পিপুল, ইভেন আমাদের ডক্টর কমিউনিটি পর্যন্ত, তাদেরও একটা মাইন্ডসেট একটা সময় ছিল যে টিএমএসএস এগুলো কি করছে, এগুলো তো ওরা পারবে না, কোয়ালিটি করতে পারবে না, হ্যাঁ টিএমএসএসের এই ক্যাপাসিটি তো নাই, কেন তারা এটা করছে, মানে আমাদের সম্পর্কে একটা মানে আমাদেরকে উৎসাহিত আমরা খুব কম উৎসাহ পেয়েছি। তারপরেও কিন্তু আমরা এটা আমাদের উদ্যম নিয়ে এগিয়ে গেছি। এখন অবশ্য সেই উৎসাহ উদ্দীপনা আমরা পাচ্ছি, এটা আমাদের কমিউনিটি মানুষের কাছ থেকে, আমাদের প্রফেশনাল লোকজনের কাছ থেকে, যে তারা বলছে যে হ্যাঁ ঠিক আছে, আরও কি করা যায়। তো দিস ওয়াজ দ্য চ্যালেঞ্জেস দ্যাট উই ফেসড এ লট ডিউরিং আওয়ার জার্নি। একটা দীর্ঘ জার্নিতে আপনারা মানে অনেক ধরনের চ্যালেঞ্জে এখানে মোকাবেলা করতে হয়েছে। সেখানে সক্ষমতার জায়গাতে ঘাটতি ছিল, সেখানে ইভেন ম্যানেজমেন্টকে হয়তো আপনাদের বোঝাতেও একটা চেষ্টা করতে হয়েছে যে আমরা এটা পারবো, একটা স্বপ্ন বুনে দেয়া তাদের ভিতরে, সেই চেষ্টা কনফিডেন্স তৈরি করে। এবং আমরা দেখি যে টিএমএসএস কিন্তু গ্রাজুয়ালি আমার মনে হয় যে শুধু তো ডাক্তার দিয়েই আর রোগী দিয়ে একটা স্বাস্থ্য সেক্টর চলে না, সেখানে আরও কিছু সাপোর্টিং ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়। সেই চিন্তা থেকেই বোধহয় আপনাদের যে নার্সিং ইনস্টিটিউট, তারপরে হচ্ছে গিয়ে মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল থেকে শুরু করে যা এগুলো সব এই ঘাটতিগুলো পূরণের মানে নিজস্ব সক্ষমতা বিল্ড আপ করার আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। এটি একটি রিমার্কেবল বিষয় যে তারা ঢাকার বাইরে এসে নিজেদের সক্ষমতা দিয়ে তারা এই কাজটা আপনারা করতে চেয়েছেন, অ্যাপ্রিসিয়েবল। আমরা একটু জানতে চাচ্ছি যে আমরা দেখি যে রোগী এবং প্রতিষ্ঠান হসপিটালগুলোর মধ্যে আমাদের এখানে অনেক প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এখানে আসে, তাদের আর্থিক সক্ষমতার জায়গাটা অনেক সময় ভালো থাকে না, ফলে ডাক্তার রোগী বা প্রতিষ্ঠান রোগীর মধ্যে একটা দূরত্ব, একটা ঝামেলা অনেক সময় হয়ে থাকে। এই বিষয়গুলো মানবিকভাবে কিভাবে আপনারা ডিল করেন? আপনাদের মানে রোগী বান্ধব কি এখানে কর্মসূচি রয়েছে, বিশেষ করে প্রান্তিক বা গরিব মানুষদের জন্য? ধন্যবাদ।
আসলে মানে টিএমএসএস বিশেষ করে আমাদের হসপিটালের যে যদি আপনি দেখেন যে আমাদের এখানে যে আমরা সেবাগুলো দিচ্ছি, সেবার যেটা চার্জেস, এটা আসলে আমরা যদিও এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, বাট এটাকে প্রাইভেট এন্টিটির মধ্যেই ফেলা হয়। আচ্ছা, আপনি সেই সেন্সে সারা বাংলাদেশে যত প্রাইভেট এন্টিটি আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এটা খুবই একটা মিনিমাম আমরা এখানে চার্জ আমরা রাখি। একটা রুগী 24 ঘন্টা অ্যাডমিটেড থাকে, মাত্র 200 টাকা বিছানা ভাড়া। 50 টাকা থেকে শুরু করে 300 টাকা হলো ডাক্তারদের এখানে ভিজিট ফি। এবং যদি বলি যে বিভিন্ন সার্জারি বা অন্যান্য সব কিছুই অনেক কম পয়সায় আমরা এই সেবাটা দিই। এটার উদ্দেশ্য হলো যে আমাদের আসলে যেটা টিএমএসএসের ম্যাডামের যেটা আমাদের বিভিন্ন সময় যে আমাদের এই হসপিটালটা হবে অ্যাফোর্ডেবল এবং অ্যাক্সেসেবল, যে মানুষ যেন এখানে চিকিৎসা নিতে আসতে পারে, তাদের যেন ওই মানে বিষয়গুলো না হয় যে এখানে অনেক পয়সা বা এত বড় হসপিটাল। এটা হলো মূল জায়গাটা। তো ফলে আমরা কিন্তু আমাদের চার্জেসগুলো ওইভাবে ডিজাইন করা হয়েছে। এতে আপনি বুঝতেছেন যে একটা মানে গরিব মানুষ থেকে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু এই সেবাটা এই চার্জেসের এটা দেখে দেখা যাচ্ছে যে তাদের একটা এক্সেস আছে, অ্যাফোর্ড করতে পারে। এরপরেও যদি কোনো পেশেন্ট চিকিৎসা তার প্রয়োজন, ভর্তি আছে অথবা চিকিৎসা নিবে, তার কাছে ওই পরিমাণ পয়সাও নাই, তাকে কিন্তু আমরা টোটাল ফ্রি অফ কস্টের চিকিৎসা দিই। সেটা 2-3টা সিস্টেম আছে। একটা হলো যে আমরা এটা মেডিকেল কলেজ হসপিটাল, সরকারের যে একটা মানে আমাদের এই মেডিকেল কলেজ হসপিটালের যে সরকারের একটা রুলস আছে যে 10% বেড ফ্রি অফ কস্টে দিতে হবে। তো সেটা আমরা দিই, সেটা টোটালটাই দিই। এর বাইরেও টিএমএসএসের প্রত্যেক মাসে প্রত্যেক বছরে একটা বরাদ্দ থাকে গরিব রোগীদের জন্য, আমরা বলি লিল্লা তহবিল। আমাদের একটা হসপিটাল সমাজসেবা কেন্দ্র কেন্দ্র আছে। এই লিল্লা তহবিল সরকারি হসপিটালগুলোতেই থাকে, এটা ব্যতিক্রম আপনার। হ্যাঁ, তো এই তহবিল থেকে আমরা একটা রুগীকে সম্পূর্ণ বিনামূল্যেও আমরা সেবা দিই। এবং এর বাইরেও আমরা হয়তো তার সক্ষমতা আছে কিন্তু হয়তো এই মুহূর্তে নাই, তাকে কিন্তু আমরা এর বাইরেও রিয়াতি করে দিই যে হ্যাঁ, তাই সে একটা পার্সিয়াল অ্যামাউন্ট সে পে করতে পারছে, বাকিটা আমরা তাকে রিয়াতি করে দিচ্ছি। তো ফলে এখানে একটা হলো যে এই প্রেমিজে চিকিৎসা নিতে এসে আর্থিক কারণে চিকিৎসা না নিয়ে ফেরত যাবে, এই ধরনের এক্সাম্পল আমাদের কাছে নেই। আমরা চেষ্টা করি সবাইকে সবাই যেন এখান থেকে সেবাটা পায়, সুযোগ পায়। আমরা একটু আগে আপনার সাথে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে সীমাবদ্ধতাগুলো, আপনি একটু বলার চেষ্টা করলেন যে মানুষের যে পাবলিক মাইন্ডসেট, রুগীদের যে কোনো কিছু হলে একটা স্পেশালাইজড ডক্টরের কাছে বা বেশি ডিগ্রিধারী ডক্টরের কাছে যেতে হবে, এটা একটা মাইন্ডসেট। ফলে ওই লেভেলে ডক্টরদের যে নিজেকে এনরিচ করা বা স্বাস্থ্য খাতকে দেওয়ার মতো আরও যে ক্যাপাবিলিটি, সেটা নষ্ট হচ্ছে আপনি বললেন। প্লাস হচ্ছে পলিসি মেকারদের, রাষ্ট্রীয় পলিসি মেকিংয়ের জায়গাতে আপনি বললেন যে সব কিছু বড় বড় নগরকেন্দ্রিক জায়গাগুলোতে হয়ে যাচ্ছে, যেখানে অ্যালোকেশনের প্রয়োজন নেই সেখানে অ্যালট করে ফেলছি আমরা। হ্যাঁ, এর বাইরে কি বাংলাদেশের স্বাস্থ্য খাতের আর কোনো সীমাবদ্ধতার কথা আপনি বলবেন? হ্যাঁ, আর এর বাইরেও সীমাবদ্ধতা আছে যে আমাদের টেকনোলজি অ্যাডাপ্টেশন। যে পৃথিবী এখন শুধু চিকিৎসা না, বিজ্ঞানে যেভাবে এগিয়ে যাচ্ছে, তো মেডিকেল সায়েন্সেও তার চেয়ে কয়েক গুণ বেশি আগায় যাচ্ছে। তো ফলে টেকনোলজি অ্যাডাপ্টেড এই ট্রিটমেন্ট সিস্টেমটা হওয়া দরকার, যেটা একটা এখনও আমি মনে করি যে আমাদের অনেক এখানে মানে কাজ করার সুযোগ আছে, প্রয়োজন আছে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে নতুন প্রজন্মের যারা চিকিৎসক, তাদের জন্য আপনার মেসেজ কি? নতুন প্রজন্মের জন্য আমার মেসেজ হলো যে চিকিৎসা বিষয়টা শুধু এটাকে বলবো যে ডক্টর পেশেন্ট না, শুধু এর মধ্যে সীমাবদ্ধ না।
একটা চিকিৎসা একটা বৃহৎ, এটা এর মধ্যে যেমন রুগী আছে, তেমন কমিউনিটি আছে, দেশ আছে, গবেষণা আছে, শিক্ষা আছে, এবং এগুলোর সাথে এই সবগুলোকে ম্যানেজ করার মতো একটা অবস্থা আছে, একটা বৃহৎ সেক্টর। তা আমি যারা জুনিয়র যারা ডক্টর বা যারা আপকামিং মেডিকেল প্রফেশনাল, তাদেরকে বলতে চাই যে দেয়ার ইজ এ হিউজ ডাইভার্সিটি অফ ক্যারিয়ার বিল্ডিং। এই স্কোপটা বর্তমানে বাংলাদেশের হেলথ সেক্টরে তৈরি হয়েছে। কেউ একজন চাইলে উনি একজন মেডিকেল রিসার্চার হতে পারে, কেউ একজন চাইলে একজন শিক্ষক হতে পারে বেসিক সায়েন্সে বা অন্যান্য বিষয়ে, কেউ একজন চাইলে সে হেলথ অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, কেউ একজন চাইলে সে মানে আরও এই যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেই জায়গাকেও নন মেডিকেল, হয়তো পিওর মেডিকেল না, যেমন ধরেন বলতে পারি যে এই মলিকুলার টেকনোলজি, বায়োমলিকুল, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক টেকনোলজি, হ্যাঁ, এগুলো সরাসরি মেডিকেল প্রফেশন না, বাট একজন মেডিকেল প্রফেশনাল ওই জায়গাতেও যেতে পারে পরবর্তীতে। তো এখানে ক্যারিয়ার ডাইভার্সিটি অনেক আগামীতে আসতেছে। এইভাবে সবাইকে ফিজিশিয়ান হইতে হবে, সবাই সে সার্জন হইতে হবে। আমি মনে করি সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তাটা আরও একটা বড় দৃষ্টি সুযোগ তৈরি হয়েছে। রাইট স্যার, আপনার এই যে কর্মব্যস্ততা, এর মাঝেও আমরা জানি যে আপনার একাডেমিক এক্সেলেন্সির যে জায়গাটা, আপনি দেশ বিদেশে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামে আপনাকে অনেক সময় আমরা দেখি কিনোট স্পিকার, আপনি সেখানে প্রেজেন্টেশন দিচ্ছেন। মানে এত ব্যস্ততার মাঝেও নিজের এই একাডেমিক চর্চাটা আপনি কিভাবে ধরে রাখলেন? আসলে এভরিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। রাইট, আজকে যেটা ইম্পসিবল কালকে এটা পসিবল হবে যদি কেউ চায় সেটা। আসলে মানে যে যাই বলুক, সবগুলো প্রফেশনে, সবগুলো পজিশনে তার আসলে মানে নলেজ বিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। যদি সব জিনিসগুলোকে আপডেটেড থাকতে চায়, বুঝতে চায়, এবং মানে মেডিকেল টেকনোলজি যেভাবে আগাচ্ছে, আমি এখানকার একজন একটা ম্যানেজার এখানে, তো আমি যদি ওই বিষয়গুলো সম্পর্কে আপডেটেড না থাকি তাহলে আমি ওই ইস্যুগুলোকে ওয়েল ম্যানেজ করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে হেলথ সেক্টরের সব ডেভেলপমেন্টগুলোর সাথে আমার একদম ইনডেপথে যাওয়ার দরকার নেই, বাট একটা লেভেল পর্যন্ত আমাকে আপডেটেড থাকা দরকার, আপডেট থাকতে হয়। এবং যারা প্রত্যেকটা মানে যেটা কি বলবো, যে এরিয়াতে ডিসিপ্লিনে যে মানে যে কাজগুলো হচ্ছে, যে মানুষগুলো কাজ করছে, তাদের সাথেও একটা কানেক্টিভিটি থাকা দরকার টু বেটার আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিনারিও ইন দ্য হেলথ সেক্টর। তো সেই জিনিসটা আমার মাথায় আছে, এবং ওই কারণেই আমি এই ধরনের, আর যেহেতু আমি পিএইচডি করেছি, আমার রিসার্চে আমার ব্যক্তিগত একটা ইন্টারেস্ট আছে, এবং এই কারণেই আমি সবসময় ওই নলেজগুলোর সাথে আপডেটেড থাকতে চাই, যে যাতে করে আমি সবাইকে বুঝতে পারি, সবাই আমাকে বুঝতে পারে। এবং আমি মনে করি যে প্রফেশনাল হেলথের যে জায়গায় থাকুক না কেন, এই সব ডেভেলপমেন্টগুলোর সাথে মানে একদম ইন ডেপথ না হোক, কিন্তু একটা লেভেল পর্যন্ত কন্টিনিউ এডুকেশান বা কন্টিনিউয়াস যে ডেভেলপমেন্ট, এই নলেজটা থাকা জরুরি। এবং এই কারণেই আমি এই ধরনের মানে সায়েন্টিফিক অ্যাক্টিভিটি, একাডেমিক অ্যাক্টিভিটি, রিসার্চ, এগুলোর সাথে ইনভলভ থাকি। এবং এর পাশাপাশি স্যার আপনি কিন্তু সামাজিক সংগঠনগুলোতেও সময় দেন। আপনি রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং আমি বলবো যে একজন অন্যতম সফল রোটারিয়ান আপনি। মানে মানে সবগুলোই আসলে আপনাকে হেল্প করে, এবং আপনার যে জনসম্পৃক্ততা, এটা আমার মনে হয় যে আপনার প্রফেশনাল কাজেও এটা হেল্প করে বলে আমাদের মনে হয়। আমি একটু ব্যক্তিগত একটা প্রশ্ন করব, আমরা একদম শেষের দিকে চলে এসেছি স্যারের সাক্ষাৎকারের। এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ রোল আপনি প্লে করছেন টিএমএসএস হেলথ সেক্টরে, টিএমএসএস বাংলাদেশের আপনি ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর 2, এবং একটি ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের আপনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এত কিছুর ভিড়ে কি স্যার প্রফেশনাল প্র্যাকটিসের জায়গা, যেটা ডক্টর একজন চিকিৎসক হিসেবে, মানে রোগী এবং ডাক্তারের যে একটা মানে যে টাচ, সেই জায়গাটাকে কি আপনি স্যার মিস করেন, বা এটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কি? খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আরেকটু আমি এটা বলার আগে একটু ওই জায়গা থেকে আসি যে সামাজিক সংগঠনগুলোতে কেন আমি সম্পৃক্ত হই। আসলে যেটাই বলি আমরা, পলিসি মেকিংটা হলো, এটা কিন্তু
মানে একক কোনো সেক্টর বা একক কোনো ব্যক্তির ওপরে না। ধরেন হেলথ সেক্টরে কোনো একটা চেঞ্জে জানতে যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের মতো সাংবাদিকেরও দরকার। তাহলে তাদেরকে আমার বোঝা, আমাকে তাদেরকে বুঝতে দেওয়া, এটা কিন্তু একটা মানে রাইট ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তো সোসাইটির যখন এই ধরনের অর্গানগুলোর সাথে একটা ইন্টারাকশন হয়, তখন সোসাইটিকে বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সোসাইটির সম্পর্কে, এবং সোসাইটিও কিন্তু এই যে বিষয়গুলা তারা বুঝতে পারে এবং অ্যাকসেপ্টেবিলিটি বেশি তৈরি হয়। তো এটা কিন্তু একটা বিষয় যার জন্য আমি এই সামাজিক সংগঠনগুলোর সাথে নিজেকে এবং শুধু সম্পৃক্ত। রোটারি না, আমি অনেকগুলো সংগঠনের সাথে সম্পৃক্ত। রাইট, আমি এবং একটা শুধু উল্লেখ করেছি রিসেন্টলি আমি কিন্তু আমার যেহেতু ফিজিক্যাল ফিটনেস একটা বড় বিষয়, কিন্তু আমি কিন্তু সেটার জন্য আমি খেলাধুলা করি এবং আপনি যোগা চর্চাও করেন। আমি জানি। যোগাও করি। আমি একজন কিন্তু গলফ প্লেয়ার, গলফ খেলি, রেগুলার খেলি এটা। আচ্ছা, আচ্ছা। এবং রিসেন্টলি আমি বাংলাদেশের গলফ ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। কংগ্রেচুলেশন আপনাকে। তো আমি আসলে এই সংগঠনগুলোর সাথে থাকি, মানুষকে বিভিন্ন মানে ক্লাস বা বিভিন্ন প্রফেশনের মানুষের এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং, তাদের সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার জন্য, যাতে করে আমি আমার কাজটা আরও সুন্দর করে করতে পারি। তো এটা হলো একটা বিষয়। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আমি পেশেন্টকে মিস করি কিনা। রাইট। আমি নিজে অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে, ওটা একটা সময় যখন আমার মাইন্ডসেট ছিল যে আমি একজন ক্লিনিশিয়ান হব, সেই সময় আমার এটা খুবই ফিল হতো, আমার খুব খারাপ লাগতো। সামটাইম আই ডিসঅ্যাপয়েন্টেড যে আমি একজন ডাক্তার, আমি রুগী দেখছি না। কিন্তু পরে যখন আমার মাইন্ডসেট এটা হলো যে একজন ডাক্তার রুগী না দেখলেই সে যে ডাক্তার না, এমন বিষয় না, তার আরও অনেক দায় দায়িত্ব আছে, সেটাও যদি সে ভালোভাবে করে। এখন হয়তো আমি রুগী দেখলে দিনে আমি খুবই কষ্ট করে হয়তো যদি অফিস ফাঁকি দিয়ে করে তা করে হয়তো দিনে আমি 100-150 রুগী দেখতাম। রাইট। ঠিক আছে। এখন আমি যে সিস্টেমের মধ্যে আছি, যে সুযোগ তৈরি হয়েছে বা যে সুযোগ তৈরি করা গেছে টিএমএসের মাধ্যমে বা ম্যাডাম হোসনিয়ারা যে তার স্বপ্নে, এখন কিন্তু দিনে 1-1,500 রুগী এখানে দেখা হচ্ছে। রাইট। হ্যাঁ, তো হয়তো আমি দেখছি না, বাট একটা মেকানিজমের মাধ্যমেই তারা মেকানিজমের মাধ্যমে এই রুগীগুলো দেখা হচ্ছে। তো সেটাও আমি মনে করি যে একটা তৃপ্তির জায়গা। তৃপ্তির জায়গা। আমি না দেখলেও রুগী দেখা হচ্ছে। হ্যাঁ, যে দিস ইজ মাই মাইন্ডসেট, যে কোনো অসুবিধা নেই, এখন আর এটা কষ্ট লাগে না। তবে একটা সময় খুব কষ্ট পেতাম এটা, যে আমি রুগী দেখি না, রুগী দেখতে পারি না। অনেক ধন্যবাদ আপনাকে। মাসিক আলোচনা ম্যাগাজিন এর পাঠকদের জন্য আপনার যদি কোনো বার্তা থাকে, আমরা একটু আপনার। আমি মনে করি যে আসলে এই ধরনের যে মানে কি বলবো, যে এক্সপিরিয়েন্সেস যেগুলো, আমি মনে করি যে পাঠক, বিশেষ করে যারা ইয়াং, যারা আগামীতে তরুণ প্রজন্ম, যারা মানে ক্যারিয়ারে যাবে, প্রফেশনে যাবে, তাদের এই বিষয়গুলোকে তারা বেশি ফোকাস করতে পারে, এটা আমার তাদের প্রতি সাজেশন। যে তার কারণ একটা জার্নি, একটা সিস্টেম, একটা সফলতা, একটা ব্যর্থতা, এটাই কিন্তু একটা মানুষকে তার লাইফ শেপ, রিশেপ এগুলো করবে। তো ফলে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলা তাদেরকে মানে আগামীতে পথ চলার জন্য তাদের মানে সঠিকভাবে তাদেরকে গাইড করতে সহযোগিতা করবে। আরেকটা বলি, শুধু এটা না, এর বাহিরে যে আসলে আমাদের পড়াশোনার হ্যাবিটটা খুব দরকার। তার কারণ আসলে আমি যা দেখি, আমি যা হয়তো শুনি, সেটা একটা অংশ, কিন্তু আমি যা দেখি না, যা শুনি না, তা কিন্তু আমি বইয়ের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে পাবো। তো ফলে আমি যদি আমি সবসময় আপডেটেড, ডেভেলপ এই চিন্তাটা করি, তাহলে আমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। হ্যাঁ, হয়তো আমাকে এটা ডিসাইড করতে হবে যে আমি একটা, সেটা ম্যাগাজিনে হোক, একটা বই হোক বা একটা জার্নাল হোক, আমি কোথায় কতটুকু আমি গুরুত্ব দিব বা সময় দিব, সেটা আমি ডিসাইড করব। বাট আমাকে পড়তে হবে, আমার যেটা ইন্টারেস্টের জায়গা, সেই জায়গাগুলোতে আমাকে বেশি সময় দিতে হবে। আমার কাজের ইফিসিয়েন্সি, আমার কাজের যদি বলি যে কোঅর্ডিনেশান, আমার কাজের পারফেকশান, এগুলোকে বাড়াইতে গেলে আমি যদি বই না পড়ি বা আমি যদি লিটারেচার না পড়ি, আমি যদি এই ধরনের ম্যাগাজিন না পড়ি, তো আমি তো বুঝতে পারবো না, আমি কম্পেয়ার করতে পারবো না, আমার আগামী চ্যালেঞ্জগুলো আমি বুঝবো না, আমি আমার
পথ তৈরি করতে পারবো না। তো ফলে আমাদেরকে এই পড়াশোনা, আমি মনে করি আগামী প্রজন্মের যারা এখন পড়াশোনার অনেক সুবিধা তৈরি হয়েছে, হার্ড কপি লাগে না, একটা Soft copy মোবাইলে যা আছে। ইউনিভার্সাল লাইব্রেরি, রাইট। এই গ্লোবালাইজেশনের যুগে এই ইন্টারনেট এবং এই মোবাইল আমাদেরকে অনেক কিছু সুবিধা দিয়েছে, সহজ করে দিয়েছে। তো এটার মধ্যে দিয়ে আমাদের আসলে পড়াশোনার এই অভ্যাসটাকে আমাদের কন্টিনিউ করতে হবে, এটাই আমার নতুন প্রজন্মের কাছে আহ্বান। স্যার, আপনার ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিলেন, এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাঠকদের পক্ষ থেকে, আমাদের এডিটোরিয়াল টিমের পক্ষ থেকে। আমরা কথা বলছিলাম টিএমএসএস বাংলাদেশের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর টু রোটারিয়ান ডক্টর মোহাম্মদ মতিউর রহমান স্যারের সাথে। তিনি পুন্ডু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্যার বলছিলেন বাংলাদেশের হেলথ সেক্টরের সমস্যা এবং সম্ভাবনার কথাগুলো, এবং তার এই হেলথ সেক্টর নিয়ে তার যে দীর্ঘ পথ চলা, সেখানে তার সম্ভাবনা এবং প্রাপ্তির কথাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করলেন। আমরা স্যারকে আলোচনা ম্যাগাজিনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও অন্য কোনো মেহমানকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আলোচনা ম্যাগাজিন পড়তে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।